এরপরে পার্ট 6, বেঞ্চ পরিচিতি। বেঞ্চ বলতে বিচারকদেরকে বোঝায়, আর বার বলতে হচ্ছে অ্যাডভোকেটদের বোঝায়। মানে বার শব্দটা অ্যাডভোকেটদের সাথে পরিচিত। আমার নোটে দেখেন, বা আমি করছি না, আমি কিন্তু রাখি বার, বার ভাইবা, বার এমসিকিউ, বার রিটেন। বার বলতে অ্যাডভোকেটদের জন্য, আর বেঞ্চ বলতে বিচারক সম্পর্কিত। মানে অ্যাবাউট জাজ, জাস্টিস, তারা হচ্ছে বেঞ্চ, ম্যাজিস্ট্রেট। আর অ্যাবাউট অ্যাডভোকেট, সেটা হচ্ছে বার। আচ্ছা, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টে বিচারক বা জাস্টিস হিসাবে কারা আছেন? অ্যাপিলেট ডিভিশনে বর্তমানে 7 জন মহামান্য বিচারপতি কর্মরত আছেন। কয়জন আছেন, এটা প্রশ্ন কিন্তু আসতে পারে। তো 7 জন। তারা হলেন, 1 নম্বরে আছেন অনারেবল চিফ জাস্টিস সৈয়দ রিফাত আহমেদ। আচ্ছা, যখন আপনি কোনো জাস্টিসের নাম উল্লেখ করবেন, তখন আপনাকে অবশ্যই অনারেবল চিফ জাস্টিস শব্দটা বলতে হবে। যদি বাংলায় বলেন, তাহলে মহামান্য শব্দটাই আপনারা এখানে লিখে নেন। বাংলায় বললে এটা অনারেবলের বাংলা আপনি মহামান্য বলবেন, মাননীয় বলা যাবে না, মহামান্য বলতে হবে। হাইকোর্ট, সুপ্রিম কোর্টের বিচারকের নামের আগে বা হাইকোর্ট সুপ্রিম কোর্ট উচ্চারণ করার আগে মহামান্য বলতে হবে। যেমন আমি এখানে মহামান্য শব্দটা রেখেছি। প্রধান বিচারপতির নাম বাংলা অথবা ইংলিশ, যেভাবে বলেন। তারপরে অন্যান্য 6 জনের নাম এখানে দেওয়া আছে, আপনারা দেখে নেবেন। এই টোটাল 7 জন। তাহলে চিফ জাস্টিস সহ টোটাল 7 জন। অ্যাপিলেট ডিভিশন বা আপিল বিভাগের বিচারক বা বিচারপতি এনারা। এরপর হচ্ছে হাইকোর্ট ডিভিশনে বর্তমানে 76 জন স্থায়ী ও 25 জন অতিরিক্ত বিচারপতি বা অস্থায়ী বিচারপতি কর্মরত আছেন। ওনাদের মধ্যে আবার 2 জন হচ্ছে বিচারপতি যারা আবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কর্মরত আছেন। আর এইদিকে আছেন 76, 25, তার মানে 101 জন। এই 2 জন সহই কিন্তু টোটাল 101 জন হাইকোর্ট বিভাগের বিচারপতি। তো হাইকোর্ট বিভাগের বিচারপতি কতজন সেটা জিজ্ঞাসা না করলেও অ্যাপিলেট ডিভিশনের বিচারপতি কতজন সেটা জিজ্ঞাসা করার ভালো একটা সম্ভাবনা আছে। হাইকোর্ট এবং অ্যাপিলেট ডিভিশন মানে সুপ্রিম কোর্ট শেষ হয়ে গেল। এরপরে আমরা জেলা পর্যায়ে লোয়ার কোর্ট সম্পর্কে জানবো। লোয়ার কোর্টে কারা থাকেন? তো এখানে আপনাকে তথ্য সংগ্রহ করতে হবে। আপনার জেলার বিচারক বৃন্দের নাম নিজে সংগ্রহ করুন ও নিচে লিখে নিন। কারণ আপনার প্রতিটা এই নোটটা অনেক জেলায় যাবে। আমার স্টুডেন্টরা আপনারা বিভিন্ন জেলার আছেন, সব জেলার তো সংগ্রহ করে দেওয়া আমার সম্ভব না। আপনি গেলেন, একজন কোর্টগুলো চিনে আসলেন, নামগুলো আপনি সঠিকভাবে পাবেন। কোর্টের সামনে দেখবেন আপনার নেম প্লেটে দেওয়াই থাকে নাম। তাহলে আমরা যখন লোয়ার কোর্টের কোনো বিচারকের নাম উচ্চারণ করব, তখন মাননীয় বললে হবে, মহামান্য বলার দরকার নাই। মাননীয় জেলা ও দায়রা জজ। জেলা ও দায়রা জজ সাধারণত একজনই হয়। বর্তমানে যদিও জেলা ও দায়রা জজ পৃথক করার চেষ্টা চলছে, কিছু কিছু কোর্টে হয়েছে। তো এখানে জনাব দিয়ে শুরু করলেন বা মিস্টার দিয়ে শুরু করলেন, জনাব দিয়ে পুরনো নাম দিয়ে দিলেন। এখানে পাশে আপনারা লিখে নেবেন নাম। মাননীয় মহানগর দায়রা জজ। মহানগর এলাকায় যদি আপনার বাসা হয়, আপনি মহানগর কোর্টে যদি প্র্যাকটিস করেন, মহানগর এলাকায় হলে মহানগর দায়রা জজের নাম পাবেন। অথবা আপনার মহানগর দায়রা জজ থাকবে না। মেট্রোপলিটন সিটি না হলে মহানগর দায়রা জজ বলে কোনো কোর্টই থাকবে না। মাননীয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মানে সিজেএম, নাম লিখে নেবেন। তারপর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মহানগর এলাকায় যদি হয় তাহলে থাকবে নাম, না হলে থাকবে না। এবং মাননীয় জেলা ম্যাজিস্ট্রেট মানে ডিসির নাম লাগবে এখানে। ডিসি হচ্ছেন ডিস্ট্রিক্ট কমিশনার, জেলা প্রশাসক। প্রশাসনিক যখন দায়িত্ব পালন করছেন তখন তিনি জেলা প্রশাসক। আর বিচারকের দায়িত্ব পালন করলে তিনি হচ্ছে জেলা ম্যাজিস্ট্রেট। একই ব্যক্তি, দুইটা রূপ, দুইটা নাম, দুইটা কাজ, দুই রকম কাজ। যেমন জেলা ও দায়রা জজ। জেলা বলতে এখানে দেখেন দুইটা নাম আছে, জেলা জজ। জেলা জজ বলতে একই ব্যক্তি একই কোর্টে সিভিল মামলা প্র্যাকটিস করছেন, তাই জেলা জজ। আর যখন আমি বলবো দায়রা জজ, তখন তিনি আবার ক্রিমিনাল মামলা প্র্যাকটিস করছেন। তাহলে জেলা জেলা জজ হচ্ছে সিভিল মামলা প্র্যাকটিস করেন, ডিস্ট্রিক্ট জাজ আর সেশন জাজ বা দায়রা জজ তিনি ক্রিমিনাল মামলা মানে বিচার করেন। তো দুইটাই এক কোর্টের কাজ। শুধুমাত্র এই এক কোটি দেখেন 2 in 1। আচ্ছা, এখানে অতিরিক্ত জেলা ও দায়রা জজ থাকে। আবার অতিরিক্ত জেলাও যেমন যেমন জেলা ও দায়রা জজ আছে, অতিরিক্ত জেলা ও দায়রা জজ আছে, আবার যুগ্ম জেলা ও দায়রা জজও কিন্তু আছে। তার মানে যুগ্ম, অতিরিক্ত এবং দায়রা, এই 3 প্রকারের দায়রা জজ কিন্তু উভয় সিভিল ক্রিমিনাল উভয় কি আছে,
এখতিয়ার আছে মামলা বিচার করার, কিন্তু মহানগর দায়রা জজের কিন্তু কোনো সিভিল এখতিয়ার নাই। তাই গতদিন আমি একটা বিষয় দেখলাম যে যদি সদর এলাকার মেট্রোপলিটন এলাকার কোনো সম্পত্তি নিয়ে যদি সিভিল কোর্টে মামলা হয়, সহকারী জজ সদর, তারপরে সিনিয়র সহকারী জজ বা এই ধরনের, বা যুগ্ম জেলা জজ যেটা সদর এলাকার সম্পত্তির, সেটার কোনো মামলার বিরুদ্ধে যদি 5 লক্ষ টাকা পর্যন্ত হয়, সরি 5 কোটি টাকা পর্যন্ত হয়, তাহলে আমরা কোথায় আপিল করব? জেলা জজের কাছে। মানে মহানগরের জন্য আলাদা জেলা জজ নাই, ওই জেলা জজই কিন্তু মহানগরের জন্যই কাজ করে। তার মানে মহানগর দায়রা জজ, অতিরিক্ত মহানগর দায়রা জজ, যুগ্ম মহানগর দায়রা জজ, এই তিনটা কোর্টের কিন্তু কোনো সিভিল এখতিয়ার নাই। মানে ওই কোর্টে কোনো সিভিল মামলা হয় না, শুধু ক্রিমিনাল মামলা হয়। এই বিষয়টা কিন্তু প্রশ্ন করে, পেঁচিয়ে পেঁচিয়ে করে। তো যেভাবে করুক না কেন, এই বিষয়টা যদি ধরতে পারেন, উত্তর করতে পারবেন আশা করি। এরপরে বার পরিচিতি, তাহলে উপরে আমরা চলে গেলাম, মানে সুপ্রিম কোর্ট এবং লোয়ার কোর্টের বেঞ্চ পরিচিতি মানে বিচারকদের নাম। এবার আমরা বার পরিচিতি সম্পর্কে জানবো, মানে অ্যাডভোকেটদের নাম জানবো, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের নাম জানবো, আইন কর্মকর্তা বৃন্দের নাম। সুপ্রিম কোর্ট বলতে হাইকোর্ট এবং আপিল বিভাগে কারা থাকেন? সরকারি আইনজীবী। 1 নম্বরে থাকেন বাংলাদেশের সকল আইনজীবীর মধ্যমণি বা মানে শিরোধার্য মাথা যিনি আছেন, অ্যাটর্নি জেনারেল স্যার জনাব মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বর্তমানে আমাদের অ্যাটর্নি জেনারেল। তিনি সকল আইনজীবীদের কি প্রধান, এবং সরকারি আইনজীবী তিনি উপরে আছেন, এবং তার আন্ডারে আছেন বা তার সহযোগিতার জন্য আছেন হচ্ছে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল 3 জন। এই 3 জনেরও নাম আমি দিয়ে দিয়েছি: জনাব মোহাম্মদ আব্দুল জব্বার ভুঁইয়া, জনাব মোহাম্মদ আরশাদুর রৌফ, এবং জনাব মোহাম্মদ অনিক রুশদ হক। এই হচ্ছে অতিরিক্ত 3 জন। এরপরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল অসংখ্য আছে। ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সংখ্যা অনেক, আমি সংখ্যা উল্লেখ করিনি, কিন্তু আমি কয়েক 2-3 জনের নাম দিয়ে দিয়েছি: জনাব সুলতানা আক্তার রুবি, জনাব মোহাম্মদ জহিরুল ইসলাম সুমন, আরো অনেকে আছেন। তারপরে সহকারী অ্যাটর্নি জেনারেল আছে জনাব আরিফ খান, জনাব শাহিন সুলতানা, আরো অনেকে আছেন। 2 জনের নাম দিয়েছি। আপনারা এখানে অ্যাডভোকেটদের নামের সাথে এখানে অ্যাটর্নি জেনারেলের নাম, জনাবের সাথে আপনি সিনিয়র অ্যাডভোকেট শব্দটা যুক্ত করতে পারেন, না করলে খুব একটা সমস্যা নেই। জনাব যদি ইংরেজিতে বলি তাহলে সিনিয়র অ্যাডভোকেট মিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান, এভাবে বলবো। আর যদি বাংলায় বলি তাহলে সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ আসাদুজ্জামান, এভাবে বললে ভালো হবে। মনিরুল ভাই বলেন, বারবার আসসালামু আলাইকুম লাইন থেকে। হ্যাঁ, বলেন বলেন। স্যার। এখানে একটা একটু জানার ছিল যে সহকারী অ্যাটর্নি জেনারেল যে এখানে নাম আছে জনাব আরিফ খান এবং জনাব শাহিন সুলতানা। স্যার, হুম এখানে জনাব দেওয়া এবং সুলতানা দেওয়া, হুম। জনাব তো সাধারণত পুরুষদের আগে ব্যবহার হয় আর সুলতানা তো সাধারণত মেয়েদের শেষে ব্যবহার হয়। এখন হ্যাঁ, এখানে তো তো জানা ইনি ছিল। ইনি ইনি নারী, এবং কোর্টের প্র্যাকটিস হচ্ছে সবাই মিস্টার। হ্যাঁ, তো এখানে আপনি যখন কোর্টে হিয়ারিং করবেন, যদি নারী জজ সাহেব থাকেন বা ম্যাজিস্ট্রেট থাকেন, নারী জজ সাহেব বা ম্যাজিস্ট্রেটকেও স্যার বলতে হবে। এটা লক্ষ্য করেছেন কি? জি স্যার, এটা লক্ষ্য করেছি কিন্তু বুঝতে পারি নাই। সিনিয়র বলছেন। তো এটাও, এটা কিন্তু খুব বেশি আগের প্র্যাকটিস না। হ্যাঁ, 20-25 বছর আগে এটা শুরু হয়েছে, তার আগেও এটা ছিল না। আগে কিন্তু ওই মহিলা বিচারক ম্যাজিস্ট্রেট যারা ছিলেন তাদেরকে ম্যাডামও অনেক সময় আমি বলতে শুনেছি শুরুর দিকে, কিন্তু ইদানিং প্র্যাকটিস যে নারী পুরুষ উভয় বিচারককে স্যার বলা হয়। তাই জনাব সবার জন্যই। আমি এখন ফর্মাল যে শব্দটা জনাবা আমি কখনো লিখতে দেখিনি, জনাব। এবং আমি যে নামগুলো নিয়েছি এগুলো ওয়েবসাইট থেকে নিয়েছি, বুঝতে পেরেছেন? জি স্যার, বুঝতে পারছি। এগুলো কিন্তু সরকারি ওয়েবসাইট থেকে কপি করে এখানে সেট করা আছে। তার মানে নামের স্পেলিং এও কোনো ভুল নাই, এইভাবে আছে, বুঝতে জি পেরেছেন? স্যার, জি স্যার, বুঝতে পারছি। তো এখানে হয়তোবা এই 3 এবং 4 ডেপুটি অ্যাটর্নি জেনারেল, সহকারী অ্যাটর্নি জেনারেল এই পর্যন্ত না গেলেও আপনার এই 4 জনের নাম মুখস্থ রাখা উচিত। অতিরিক্ত 3 জন এবং অ্যাটর্নি জেনারেল স্যারের নাম তো বলতেই হবে। তো নামের আগে আপনি বলতে পারেন সিনিয়র অ্যাডভোকেট বা আইনজীবী জনাব মোহাম্মদ আসাদুজ্জামান।
আচ্ছা, এরপরে লোয়ার কোর্ট, মানে আপনি যে কোর্টে প্র্যাকটিস করবেন, এবং আপনার লাইসেন্স হবে লোয়ার কোর্টে প্র্যাকটিসের জন্যই তো, তাই না? জি স্যার। আপনার জেলার আইন কর্মকর্তা বৃন্দের নাম এখানে নিজে সংগ্রহ করতে হবে এবং নিচে লিখতে হবে কাদের কাদের লাগবে, 7 জনের নাম মাস্ট। 1 নম্বরে হচ্ছে দায়রা দায়রা আদালতের পাবলিক প্রসিকিউটর বা পিপি, অ্যাডভোকেট জনাব। যদি তিনি বয়স্ক হয় তাহলে সিনিয়র অ্যাডভোকেট কথাটা যুক্ত করতে পারেন, বয়স্ক না হলে শুধু অ্যাডভোকেট জনাব দিলেই হবে। মহানগর দায়রা পাবলিক প্রসিকিউটর পিপি, তাহলে মহানগর এলাকার যদি আপনার কোর্ট হয় মহানগরে থাকবে, না হলে থাকবে না। জেলা জজ গভর্নমেন্ট প্লিডার, মানে জিপির নাম, আপনার সরাসরি প্রশ্ন করে জিপির নাম বলেন। তারপর জেলা জজ ভেস্টেড প্রপার্টি প্লিডার, মানে ভিপি, ভিপি মানে ভেস্টেড প্রপার্টি। তো ভেস্টেড প্রপার্টি প্লিডার, ভিপি মানে ভেস্টেড প্রপার্টি প্লিডার, ভিতে ভেস্টেড প্রপার্টি, পিতে প্লিডার। ইনিও কিন্তু জিপেরই আন্ডারে কাজ করেন, শুধুমাত্র ভেস্টেড প্রপার্টি বা খাস সম্পত্তি নিয়ে কাজ করেন। তারপরে বার সমিতির সভাপতি, আপনাদের প্রতিটি বার সমিতি বা অ্যাসোসিয়েশনের কি আছে, প্রেসিডেন্ট বা সভাপতি আছেন। বার সমিতির সাধারণ সম্পাদক, আচ্ছা আপনার সিনিয়রের নাম, মানে আপনি যার আন্ডারে প্র্যাকটিস করছেন, আপনার ইন্টিমেশনে যে সিনিয়র সেই সিনিয়রের নাম লাগবে, যেটা আপনার রেজিস্ট্রেশন কার্ড আছে। এরপরে হচ্ছে 8 নম্বর পার্ট, কেস ডায়েরি, যেটাকে পিপুলের ডায়েরি বলা হচ্ছে, মানে আপনার যে কেস ডায়েরি সেটা। আপনার কেস ডায়েরিতে উল্লিখিত 5টি দেওয়ানি এবং 5টি ফৌজদারি মামলার ধারা সহ আইন ও মামলার ধাপগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, যেন ডায়েরি হতে প্রশ্ন করলে জবাব দিতে পারেন। আপনার ডায়েরির কোন মামলাটিতে সর্বশেষ আপনার সিনিয়রের সাথে আদালতে শুনানি কালে ছিলেন, এই প্রশ্ন করা হয়। সেদিন কি শিখেছেন বলুন। ডায়েরি কি আপনি কি ডায়েরি কি আপনি নিজে লিখেছেন? অনেকে ডায়েরি নিজে না লিখে অন্য কারো দিয়ে লিখে নেয়, তাই এই প্রশ্ন করে। তো যাকে দিয়ে লিখে নেন অবশ্যই বলবেন হ্যাঁ নিজে লিখেছি, তা না হলে কিন্তু সমস্যা হতে পারে। এরপরে 9 নম্বর হচ্ছে জামিন শুনানি বা বেল হিয়ারিং রেখেছি। আমার বারের আমার এক মানে একসাথে আমরা ভাইবা দিয়েছি, তো আমার 2 দিন পরে ওনার ভাইবা, তো ওনাকে কিন্তু বেল হিয়ারিং করতে বলেছিলেন। তো আমি আপনাদের যে রিটেন নোট, সেখানে কিন্তু হাজতি আসামির জামিন শুনানি এবং আত্মসমর্পণকৃত আসামির জামিন শুনানির ফরম্যাটটা দিয়েছে, কিন্তু আপনি কিভাবে হিয়ারিং করবেন সেটা এখানে বলা আছে। যে চেয়ার হতে যখন আপনি বসে আছেন, যখন আপনাকে হিয়ারিং করতে বলবে তখন চেয়ার হতে দাঁড়িয়ে মাথা নিচু, একটু নিচু করে বাউ করতে হবে। মাথা নিচু করে বাউ করাটা কি সেটা শেখাবো আমি এভাবে। বাউ করে দাঁড়িয়ে আবার মাথা সোজা করে প্রশ্নকারীর দিকে তাকিয়ে, মানে যিনি প্রশ্ন করেছেন ডানের জন বা সামনের জন বা বামের জন, তার দিকে তাকিয়ে আই কন্টাক্ট করে আপনি কি করবেন, হিয়ারিং করবেন। শুরুতেই যে বাক্যটা বলতে হবে, মে ইট প্লিজ ইওর অনার, এভাবে আপনি শুরু করবেন। আপনি ভাইবা বোর্ডে লোয়ার কোর্টের লাইসেন্সের জন্য ভাইবা দিচ্ছেন, অতএব লোয়ার কোর্টে যেভাবে প্র্যাকটিস করতে হয় সেভাবে আপনাকে ল্যাঙ্গুয়েজটা দিতে হবে। আর এখন হাইকোর্টেও মাই লর্ড, হাইকোর্টে মাই লর্ড শব্দটা ব্যবহার করা হয়, ইওর অনার না হয়ে মাই লর্ড। তো কিছু কিছু কোর্ট মাই লর্ড নিরুৎসাহিত করছেন, মাই লর্ড বলা যাবে না, ইওর অনারই বলতে হবে, বা মহামান্য আদালত এভাবে বলতে হবে। তো মে ইট প্লিজ ইওর অনার বলে শুরু করে আমার যে নোটে হেতুবাদগুলো ছিল হেতুবাদগুলো কিছু বললেন। এখানে অনেকগুলো পয়েন্ট দিয়েছি, 4টা পয়েন্ট, 2-3টা পয়েন্ট বললেন যতটুকু মনে পড়ে, এবং শেষে দ্যাটস অল ইওর অনার বলে শেষ করলেন। এবং আদালতের আদেশের পর সর্বশেষে মাস অবলাইজড ইওর অনার, মানে দ্যাটস অল ইওর অনার বলে আপনাকে কি করতে হবে, বসে যেতে হবে বা একটু দাঁড়িয়ে থাকতে হবে। দ্যাটস অল ইওর অনার বলে দাঁড়িয়ে থাকতে হবে। যদি ওই পক্ষ থেকে কোনো কিছু বলে যে জামিন মঞ্জুর হলো কি না মঞ্জুর হলো, যদি তারা উচ্চারণ করে তখন আপনি বলেন মাচ অবলাইজড ইওর অনার।
এগুলো আমি প্র্যাকটিস করে দেখাবো। সেদিন প্রপার ড্রেসে থাকবো, আপনাদেরকে প্রপার ড্রেসে থাকতে বলবো, এবং মক টেস্ট হবে। এরপরে 3 নম্বর অধ্যায় আমার, তাহলে এই নোটটাকে 3টি অধ্যায়ে আমি ভাগ করেছি। 1 নম্বরে হচ্ছে থিওরিটিক্যাল বা মানে তাত্ত্বিক অংশটুকু, 2 নম্বরে হচ্ছে ব্যবহারিক বা প্র্যাকটিক্যাল, এবং 3 নম্বরে আমি রেখেছি সাধারণ জ্ঞান। সাধারণ বানানটা একটু ঠিক করে নেবেন, সাধারণ জ্ঞান, জেনারেল নলেজ। তো এখানে জুলাই বিপ্লব 2024 সম্পর্কে বলুন, কিছু কথা আমি এখানে রেখেছি। এটা হলে হবে আপনাদের। তারপরে এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেগুলো আপনারা পড়ে নিলে হবে। এতটুকু হলেই হবে। এবং বাংলাদেশের জাতীয় কবি হচ্ছে কাজী নজরুল ইসলাম, তার সম্পর্কে কিছুটা রেখেছি। এবং নোবেল জয়ী সাহিত্যিক রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু কথা রেখেছি। এছাড়াও ভূগোল থেকে কিছু প্রশ্ন আসতে পারে, বিশেষ করে আপনার জেলা। তারপরে শেষে হচ্ছে বাংলাদেশের জাতীয় সঙ্গীতের প্রথম 10 লাইন গেয়ে শোনান, এই প্রশ্ন করে। কম হলেও করে, আমি রাখার চেষ্টা করেছি। তো অনেকের মুখস্থ থাকতেও পারে, আবার নাও থাকতে পারে, তাই এখানে দিয়ে দিয়েছি। যখন আপনাকে জাতীয় সঙ্গীত গাইতে বলবে অবশ্যই দাঁড়িয়ে গাইতে হবে, এটা একটা কার্টেসি। আচ্ছা, তো এই সাথে আমার নোট শেষ হচ্ছে। হ্যাঁ, তো যদি এই নোট পড়ে কোনো জায়গায় প্রবলেম হয় আমাকে মেসেজ করবেন, আমি বুঝিয়ে দেবো। আর আপনাদের ডায়েরি কার লেখা কি অবস্থায়? আমি ক্লাস আর 4-5 মিনিট হবে ক্লাস, ক্লাস শেষে আমি লাইভ ক্লাস আর কন্টিনিউ করবো না এখন। একটু সমস্যার কারণে আমি চা পান করার পরে আপনাদেরকে, মানে ডায়েরি কে কে লিখতে শুরু করেছেন, ডায়েরি লেখার হেল্প করার বিষয়ে আমি হয়তো অডিও কলে কথা বলবো। এবং কে কতটুকু লিখেছেন বা শুরু করেছেন কিনা, নোট পেয়েছেন কিনা, একটু আমি কথা বলবো। ঠিক আছে? আর আরো কিছু প্রশ্ন আপনাদেরকে করে, সে প্রশ্নগুলো হচ্ছে আমি রিয়াল ভাইবা অংশ পিডিএফ আকারে আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, রিয়াল ভাইবা আরো হয়তো বা 5-10 পেজের একটা নোট আপনারা পাবেন পিডিএফ ফরম্যাটে। তো রিয়াল ভাইবা, যেমন প্রথম 2-3 দিনের ভাইবা শুনলেই বোঝা যাবে যে কেমন ভাইবা করছে। তখন মানে ভাইবা শুরু হওয়ার 1-2 দিন পরে রিয়াল ভাইবা কিছু পাবেন। তার আগেও কিছু আমি রিয়াল ভাইবা দিব, গত বছর যারা ভাইবা দিয়েছে তাদের থেকে তথ্য সংগ্রহ করে। আর আমার যে এক্সপিরিয়েন্স ছিল সেটাও আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আশা করি আপনাদের 3টা কাজ অলরেডি আপনারা করতে শুরু করেছেন। 1 নম্বর হচ্ছে ড্রেস, আপনাদের পোশাক শু এগুলা সংগ্রহ করা বা তৈরি করতে দেওয়া বা রেডিমেড কেনা, যেভাবে করেন না কেন। 2 নম্বর হচ্ছে আপনার একটা ডায়েরি কেনা, পিপলের ডায়েরি কেনা, এবং 10টি মামলা সংগ্রহ করা। এই কাজগুলো আপনাকে এগিয়ে থাকতে হবে, যেন ফর্ম ফিল আপের এবং আপনার যে সার্টিফিকেট সেগুলো আপনার সংগ্রহে আছে কিনা, কোনো প্রতিষ্ঠানে জমা থাকতে পারে, সেগুলো একটা ফাইলে জমা নিয়ে নেন, যেন ফর্ম ফিল আপের ডেট দিলেই আপনি ফর্ম ফিল আপ করে সেগুলো প্রিন্ট করে যথাযথভাবে সাইন করে বাংলাদেশ বার কাউন্সিলে জমা দিতে পারেন। সেটা আপনারা চেষ্টা করেন। তো ঠিক আছে, আমি ক্লাসটা এখানে শেষ করছি। আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে মেসেজ করেন, আমি আপনাদেরকে অডিও কলে কথা বলার চেষ্টা করবো। মেসেজ করে রাখেন, আমি 10 মিনিটের ব্রেক নিব, চা পান করবো, তারপরে কথা বলবো। সবার সুস্বাস্থ্য কামনা করে ক্লাসটি শেষ করছি।